কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। জাতীয় রাজস্ব বোর্ডের সম্পদ আহরণের ক্ষেত্রে দক্ষতা বাড়ানো ছাড়া আসলে কোনো আর উপায় নেই। যে উন্নয়ন বাজেটে সেখানে কম বেড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত সেটি হচ্ছে যে এখানে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই বৈধতার ফলে এটা দেওয়া হয়েছে যে বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট সেইখানে সেটা ক্রয় করতে গেলে তো অপ্রদর্শিত আয় দেখিয়ে এবং এটা বর্ধিত হারে স্পেশাল বিশেষ কর দিয়ে সেটা ব্যবহার করা যাবে। এবং কিন্তু আপনারা জানেন যে সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না এবং এটা যারা সৎ করদাতা সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এবং আরেকটা বিষয়, এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। যেমন ধরেন যে আমরা জানি যে আবাসন খাত, এই খাতের যে মূল্য সেটা কিন্তু অত্যন্ত বেশি এবং এর একটি কারণ যে এই যে বিভিন্নভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ সেই খাতে যেয়ে সেটার দামটা কিন্তু বাড়িয়ে তোলে, যার ফলে সাধারণ জনগণ যারা বৈধভাবে অর্থ উপার্জন করে তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট কেনা কিংবা একটা বসত বাড়ি এখানে কেনার তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং যার ফলে একটা সমাজে বৈষম্য হয়। এবং আমরা সেজন্যই বলছি যে এই যে জুলাই আন্দোলন হলো সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। এনবিআর অফিসিয়ালদের যে একটা পাওয়ার দেওয়া হয়েছে যে তারা যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, যেটা আগে ছিল যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অথবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারা যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তাদের যে লোকাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিস আছে, তারা সেইখানে তারা বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠানে যে তারা তথ্য সংগ্রহ, তাদের যে বিক্রি করে যে যারা ব্যবসায়ী তাদের বিভিন্ন ধরনের বিক্রির তথ্য এবং তারপরে আরও বিভিন্ন ধরনের তথ্য তারা সংগ্রহ করতে পারে। এটা ব্যাপকভাবে এটা আগে একটু উপরের লেভেলের একটা অফিসারদের দেওয়া হতো, কিন্তু তাদেরকে এই যে পাওয়ারটা দেওয়া হয়েছে এটা সুপারভিশন কিংবা মনিটরিংয়ের জন্য ভালো, কিন্তু এখানে একটা শঙ্কা রয়ে যায় যে এই ধরনের পাওয়ার আরও জুনিয়র অফিসারদেরকে আরও ব্যাপকভাবে যদি এই পাওয়ারটা দেওয়া হয় তাহলে এইটা সত্যিকারভাবে যৌক্তিকভাবে ব্যবহার হচ্ছে কিনা এবং এটার ফলে কোনো ধরনের অনৈতিক প্র্যাকটিস এটাকে দুর্নীতির দিকে নিয়ে যাবে কিনা সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে। সেটাকে আরও বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। যে যুক্তরাষ্ট্র যে একটা রেসিপ্রোকাল ট্যারিফ দিয়েছে সারা পৃথিবীতে, সেখানে বাংলাদেশের উপরও যে রেসিপ্রোকাল ট্যারিফ আছে উচ্চ হারে, বর্তমানে যদিও 90 ডেজের মধ্যে এটাকে একটু কমিয়ে 10% বেজ রাখা হয়েছে অন টপ অফ যে বাংলাদেশ বিভিন্ন পণ্যের মধ্যে যে ট্যারিফ দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে গেলে 15% মতো, তার উপরে। কিন্তু এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিভিন্ন পণ্যের শুল্ক কমানো, শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রকে বাজার সুবিধা দেওয়ার জন্য আমরা এটাকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। কিন্তু এখানেও একটা মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রকে যদি বাজার সুবিধা দেওয়া হয় শূন্য শুল্কে, অন্যান্য দেশকেও দিতে হবে, কারণ এটা বিশ্ব বাণিজ্য সংস্থার যে মোস্ট ফেভার নেশনস ক্লজ, অর্থাৎ একজনকে দিলে সবাইকে দিতে হবে, সেটার মধ্যেও পড়ে। তার মানে হচ্ছে যে এখানে জাতীয় রাজস্ব বোর্ড হয়তো অনেক পরিমাণের একটা রাজস্ব আহরণ থেকে তারা বঞ্চিত হবে। সেটার জন্য কিন্তু আসলে বাণিজ্য এবং রাজস্ব ব্যবস্থাপনা দুটোর ক্ষেত্রে সংমিশ্রণে একটা সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে। এবং যেটা বললাম যে টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জাতীয় রাজস্ব বোর্ডের সম্পদ আহরণের ক্ষেত্রে দক্ষতা বাড়ানো ছাড়া আসলে কোনো আর উপায় নেই। এখন যাচ্ছে যে আরেকটি বিষয় আমরা এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে এই যে বিভিন্ন ধরনের কর প্রস্তাবনা নেওয়া হয় সেটা কি কতখানি
জাস্টিসের বলেছিলাম যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে শিক্ষার বরাদ্দ কম হয়েছে। আমরা যদি বাজেটের দিকে তাকাই, মোট বাজেটের মধ্যে, তাহলে এখানে শিক্ষা খাতে 2026-এ এখানে বাজেটের শেয়ার হিসাবে বাড়ানো হয়েছে 12.11%। 2025-এ যেটা ছিল 11.88%। যদি জিডিপির আকারে দেখি, সেটা কিন্তু আবার দেখি যে আমরা আগে ছিল মানে যেটা 2025 অর্থ বছরে 1.69%, এটা কমে 1.53% হয়েছে। এক্ষেত্রে আমরা দেখি যে আপনারা এখানে একটা চিত্রের মধ্যেও দেখতে পাচ্ছি, দেখেন যে এই শিক্ষা খাতের বাজেটের বরাদ্দ জিডিপির 2% মধ্যেই কিন্তু রয়েছে, এবং 1.5, 1.6 কিংবা 7 সর্বোচ্চ এর মধ্যেই কিন্তু চলাচল করছে। অথচ অন্যান্য স্বল্পোন্নত দেশে অনেক দেশই কিন্তু তারা এই 2% কিংবা 2%-এর উপরে। আমরা একটা তথ্য, যেগুলো 2023 পর্যন্ত তথ্য পাওয়া গেছে, সেখানে আমরা দেখি যে 2016 থেকে 2023 এই সময়ে যে শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু তৃতীয় নিম্নতম। তো অন্যান্য 39টা দেশ, স্বল্পোন্নত দেশ অন্তত, তারা এই 2 কিংবা 2-এর বেশি বরাদ্দ করে থাকে। আমি বরাদ্দের দিকে যাচ্ছি, মানে এটার অর্থ এই না যে আমরা বাস্তবায়নের দিকেও আমরা কিন্তু খুব চিন্তিত, কারণ বরাদ্দ কম হওয়ার আরও একটি কারণ থাকে যে অনেক মন্ত্রণালয় সেগুলো কিন্তু ব্যয় করতে পারে না। শিক্ষার পাশাপাশি আমরা চলে যাই স্বাস্থ্যের দিকে, কারণ সময় খুব কম। সেটা হচ্ছে যে এখানে বাজেটের অ্যালোকেশন যদি দেখি তাহলে একটু বেড়েছে, এবং কিন্তু আমরা দেখি যে ডেভেলপমেন্ট বাজেটে, আবার যে উন্নয়ন বাজেটে, সেখানে কম বেড়েছে, আর অনুন্নয়ন খাতে সেখানে বেড়েছে। সেটি একটি চিন্তার বিষয় যে যেটা ব্যয়টা বাড়ে সেটার গুণগত মান কেমন, সেটাও কিন্তু আসলে চিন্তার বিষয় রয়ে যায়।